প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শুরু। আলোচনায় গুরুত্ব পাচ্ছে নির্বাচন ও সংস্কার। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ, মন্তব্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের। তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্প প্রশাসনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা মতবিনিময় করবেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে। এবং আদালতের নিষেধাজ্ঞার সত্ত্বেও কক্সবাজারে চলছে পাহাড় কাটা ও বন উজাড়ের উৎসব, দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বেলা 12টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শুরু হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির প্রতিনিধি দলে আরও উপস্থিত আছেন নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ। এর আগে দলটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্ট করে জানতে চাইবেন কবে নাগাদ নির্বাচন হবে এবং নির্বাচন রোডম্যাপ কবে ঘোষণা করা হবে। বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশি জনগণের দ্বারাই নির্ধারিত হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আরও বলেছে, দেশটি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং মানুষের কর্মকাণ্ডই ঠিক করবে তারা কিভাবে এই সমস্যা ও চ্যালেঞ্জের মোকাবেলা করবে। স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। এই দিনের ব্রিফিংয়ে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিয়েও কথা বলেছেন তিনি। টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টিকে স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ার বলে অবহিত করেছেন ট্যামি ব্রুস। 3 দিনের সফরে ঢাকায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যান চুল্ক। আজ ঢাকায় আসছেন মার্কিন পূর্ব ও প্যাসিফিক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু হেরাপ। ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এটি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ পর্যায়ের কোনো প্রতিনিধি দলের প্রথম ঢাকা সফর। মার্কিন প্রতিনিধি দলটি সফরের প্রথম দিনের শুরুতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবে। এরপর তাদের পর্যায়ক্রমে বিএনপি, জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠকটি ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের সহকর্মী রয়েছেন সেখানে কাউসার আহমেদ। কাউসার, ইতিমধ্যে তো বৈঠকটি শুরু হয়েছে বিএনপির সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তো এই বৈঠকে কি কি বিষয় প্রাধান্য পাচ্ছে? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাষ্ট্রীয় অতিথি ভবন, এখানে বিএনপির পূর্ব নির্ধারিত বৈঠক অর্থাৎ 12টায় যে আমরা দেখছি যে 12টার আগে কয়েকজনের মধ্যে এবং 12টার পরে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম সহ 7 জনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সেখানে রাষ্ট্রীয় অতিথি ভবন বৈঠক করছে। আমরা জানতে পেরেছি যে আজকের এই বৈঠকে মূলত বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করে। আমরা দেখেছি যে দায়িত্ব নেওয়ার পর থেকে থেকে জানানো হয়েছে যে আসলে নির্বাচন এবং আগামী নির্দিষ্ট করে আসলে ঘোষণা না করাই থেকে আমরা দেখছি অনেকদিন থেকেই এক ধরনের চাপ প্রয়োগ করার চেষ্টা করা হয়েছিল এবং সেই জায়গা থেকে আজকে কিন্তু সেই জায়গায় চেষ্টা করতে আজকে স্পষ্ট করে কোনো ধরনের ঘোষণা আসলে কাছে কিনা সেটা চেষ্টা করবার জন্য আমরা জানতে পেরেছি যে আজকের এই বৈঠকে যদি সিদ্ধান্ত না আসে তাহলে কিন্তু বিএনপি তাদের যে কর্মসূচি রয়েছে পরবর্তীতে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু তারা সেটির দিকে যাবে। অন্যদিকে যদি আজকে একটি ভালো ফলাফল পাওয়া যায় তাহলে কিন্তু
বিএনপি যে নির্বাচনী তাদের যে কৌশল নীতি সেটি বাস্তবায়ন করা মাস না। অন্যদিকে আরো বেশ কিছু বিষয় কিন্তু আমরা দেখেছি আসলে এই আজকের যে বৈঠক সেই বৈঠকে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এখানে আমরা দেখেছি যে পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর বাহিনীকে আজকের এই যে গতকাল স্থায়ী কমিটির গতকাল যে সন্ধ্যা নাগাদ রাত থেকে স্থায়ী কমিটি সেই বেশ কিছু বিষয়ে চূড়ান্ত করা হয়েছে। কিন্তু আজকের পরে কিন্তু সংস্কার প্রতিষ্ঠান থাকো আগামীকাল এই বৈঠক যেগুলো সংস্কার বিএনপি কর্মসূচি মূলত আজকে যে বৈঠক সেই বৈঠকে নির্বাচন যে রোডম্যাপ সেই নির্বাচন রোডম্যাপ মানে সরকারের আসলে এই সেটি জানতে চাওয়া হয় এবং যে বিষয়টি জানতে চাওয়া হবে যে এই যে বক্তব্য আসলে কোন দিকে কোন সেই পরিস্থিতি আসলে বুঝবার জন্য এই যে পরিস্থিতি দিয়ে আমরা দেখছি যে আমরা গতকালকে সেটি আলোচনা হয়েছে সেখানে যে জামায়াতের যে আমি এটা কিন্তু গতকালকে লন্ডনে বিএনপি এবং আমরা দেখছি যে এর আগে সময়গুলোতে ইসলামের সাথে বিএনপির বেশ অর্থাৎ সরাসরি সেটি কিন্তু আলোচনা হচ্ছিল। সেই জায়গা থেকে এই জামায়াতের আমিরের সাথে বৈঠকের পরে তারা কিন্তু এক যে আলোচনা হচ্ছে এখন সিদ্ধান্তে কিন্তু তারা উপনীত হচ্ছেন যে সংস্কার দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে সে ব্যাপারে জামাতে কিন্তু এক কোটি মধ্যে আমরা বেঁচে এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি সবারই একটি জায়গা হচ্ছে নির্বাচন সেই নির্বাচন আসলে কবে নাগাদ হবে সেটি আসলে জানবার জন্য আসলে বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকের পরেই আসলে বিএনপির পরবর্তী সিদ্ধান্ত সেটি আসলে জানা যাবে তারা কি নির্বাচন নিয়ে আলোচনা করবে নাকি তাদের যে পরবর্তী কর্মসূচি রয়েছে 3 মাস ধরে করবার কথা আগে থেকে সেটি তারা কাজ করবে পরবর্তীতে বৈঠক শেষে নিশ্চয়ই বিএনপির পক্ষ থেকে কেউ কথা বলছেন এবং পরবর্তী যে কাউসার, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী কাউসার আহমেদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার থেকে আমাদেরকে সরাসরি জানাচ্ছেন বিএনপির সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের সবশেষ খবর। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। আদালতের নিষেধাজ্ঞার সত্ত্বেও কাটা হচ্ছে পাহাড়, উজাড় হচ্ছে বনভূমি। পুরো কক্সবাজার এলাকায় সরকারি পাহাড় দখল করে চলছে প্লট বাণিজ্য। এতে জড়িত রয়েছে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে জনপ্রতিনিধিরাও। কক্সবাজার থেকে শেখ সেলিমের রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। একদিকে পাহাড়, অন্যদিকে সাগর। বিশ্বের বৃহত্তম পর্যটন স্পট কক্সবাজারের এমন নৈসর্গিক সৌন্দর্য আজ ঝুঁকিতে। সেখানে দিনে দুপুরে চলছে পাহাড় কাটার প্রতিযোগিতা। প্লট বাণিজ্যের নামে বন উজাড় করে পকেট ভারী করছে সরকারি কর্মকর্তা ছাড়াও একটি অসাধু চক্র। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ধ্বংস করা হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। স্থানীয়রা জানান, প্রকাশ্যে বন উজাড় করে পাহাড় কাটা হলেও প্রশাসন নিশ্চুপ। এমনকি বিষয়টি বিভিন্ন গণমাধ্যম প্রশাসনের নজরে আনলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। এই পাহাড় কাটার সাথে এক শ্রেণীর ভূমি দস্যু যারা অবৈধভাবে পাহাড় কাটছে, মাটি বিক্রি করতেছে, এই ব্যবসা হয়ে গেছে এবং পাশাপাশি তাদেরকে প্রশাসনের কিছু কিছু কর্মকর্তা তাদের সহযোগিতা করতেছে। ব্যক্তি থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানও পাহাড় কাটায় জড়িত। যদি এভাবে চলতে থাকে তাহলে কক্সবাজার পাহাড় থাকবে না। বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসক সমন্বয়ে একটি পাহাড় কাটা বিরোধী টাস্ক ফোর্স গঠন করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং সেটি হলে কক্সবাজার পাহাড় কাটা কিছুটা কমে আসবে। কেন পাহাড় কাটা নিয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না তার কোনো সদুত্তর নেই জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের কাছে। শতাধিক মামলা দিয়েছি, 24-25 আর্থিক সালে 5ই আগস্টের পর আমরা 17টা মামলা দিয়েছি। আমরা 3টা এক্সকেভেটর, অনেকগুলো ডাম্পার জব্দ করেছি। মাটি কাটার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। আমরা যে কোনো সংবাদ পেলে আমরা ওই ব্যাপারে আমাদের টহল বাহিনী আছে, টহল বাহিনী এবং রেঞ্জের যারা আছে তাদের মাধ্যমে আমরা আমাদের মাটি কাটা প্রতিরোধ চালিয়ে যাচ্ছি। পাহাড় কাটার ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা এবং পাহাড় কাটা বন্ধ করে বনায়নের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের দাবি সচেতন মহলের। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। গাইবান্ধা 2 আসনের সাবেক সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক
শাহ সারোয়ার কবিরকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 9টার দিকে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকার বড় বোনের বাসা দিবা গার্ডেন বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গত 3 মার্চ থেকে সাবেক এই সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবির ভগ্নিপতি দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক উপবিদ্যালয় পরিদর্শক ও বড় বোন দিনাজপুর সরকারি কলেজে অবসরপ্রাপ্ত প্রফেসর আফরোজা পারভিন কবির দম্পতির বাড়িতে আত্মগোপনে ছিলেন। দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইন মারুফ এই সাবেক সংসদ সদস্যকে গ্রেফতারের সংবাদ নিশ্চিত করে বলেন, গত 5 আগস্ট পরবর্তী সময়ে এই সংসদ সদস্যের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলাসহ 2টি মামলা দায়ের করা হয়েছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রথম বর্ষের মেধাবী শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ আসিকের মৃত্যু ঘিরে চরম ক্ষোভে ফেটে পড়েছেন তার সহপাঠীরা। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে সময় মতো সঠিক চিকিৎসা না পাওয়ায় আশিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে দাবি শিক্ষার্থীদের। গতকাল বিকেলে দায়িত্বরত ওই চিকিৎসকের বিচারের দাবিতে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। যতক্ষণ পর্যন্ত ওই চিকিৎসকের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর কাজী রফিকুল ইসলাম। ডাক্তার 40 মিনিটের ভিতরে কোনো ডাক্তার আমাদের ভাইকে ধরেও নাই এবং এই অপচিকিৎসার কারণে আজকে আমাদের ভাই কুড়িগ্রামের নাগেশ্বরীতে কচাকাটা প্রেস ক্লাবের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হওয়ায় প্রেস ক্লাব নাগেশ্বরী সভাপতি রফিকুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কচাকাটা থানার ওসি নাজমুল হক, কেদার ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমেদ বাচ্চু, কচাকাটা প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাংবাদিক মুজিবুর রহমান, শফিকুল ইসলাম শফি, জাহিদ খান, নূরে আলম সিদ্দিকী ও কেদার বিএনপির সাধারণ সম্পাদক তোলা ব্যাপারী সহ অনেকে। ভোর থেকে গাজায় ইসরায়েলের হামলায় 23 জন নিহত হয়েছে। একই সাথে লেবাননে হামলা চালিয়ে গত কয়েকদিনে 71 জনকে হত্যা করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে, গাজায় বন্দী মার্কিন ইসরায়েলি সৈনিকদের অবস্থান লক্ষ্য করে ইসরায়েল বোমাবর্ষণ করায় এই বন্দী জীবিত আছেন কিনা তা স্পষ্ট নয়। এদিকে নিজ সেনাবাহিনীর সাথে সাক্ষাৎ করতে মঙ্গলবার গাজায় গিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। বিধ্বস্ত মধ্য গাজার নুসাইরাত ও দক্ষিণ গাজার শরণার্থী শিবিরে জনবসতি লক্ষ্য করে হেলিকপ্টার থেকে বোমা ফেলছে ইসরায়েলি বাহিনী। একই সাথে হেলিকপ্টারগুলি দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরে গুলি চালাচ্ছে। খান ইউনিস এবং আল কাবিরা শহরও ইসরায়েলি ভারী কামান হামলার শিকার হয়েছে। এদিকে মঙ্গলবার রাতে দক্ষিণ লেবাননে হামলা চালানোর কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, এই আক্রমণ হিজবুল্লাহকে লক্ষ্য করে করা হয়েছে। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র জানান, ইসরায়েলি বাহিনী লেবাননে কমপক্ষে 71 জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। Israeli military operations in Lebanon continue to kill and injure civilians and destroy civilian infrastructure, raising concerns regarding the protection of civilians. According to our initial review, at least 71 civilians have been killed by Israeli forces in Lebanon. হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে, গাজায় মার্কিন ইসরায়েলি সৈনিক অ্যাডান আলেকজান্ডারের অবস্থান লক্ষ্য করে সরাসরি বোমা বর্ষণ করার পর তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে মার্কিন ইসরায়েলি এই বন্দী জীবিত আছেন কিনা তা স্পষ্ট নয়। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলার সময় বন্দী করে অ্যাডান আলেকজান্ডারকে। তার মৃত্যুকে নেতানিয়াহু গণহত্যা অব্যাহত রাখার জন্য ব্যবহার করবেন বলে আশঙ্কা করছে হামাস।
লাগাতার আগ্রাসনে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মধ্যেই গাজা পরিদর্শনে গেলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার এ সফরে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি সোশ্যাল মিডিয়া পোস্ট দেখিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলেন। זה פוסט שהוציא הרודן של איראן, האייתולlah חמינאי היום. ইরানের শাসক আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন ইসরায়েল অবশ্যই ধ্বংস হবে। এটা তিনি এমন সময় বলছেন যখন ইরান আমেরিকার সাথে সমঝোতার বিষয়ে আলোচনা করছে। আমরা আমাদের অস্তিত্বের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছি। בזמן המשא ומתן עם האמריקנים אנחנו נלחמים על הקיום שלנו. গত 19 জানুয়ারি থেকে উপত্যকাটিতে হামলায় নিহতের সংখ্যা 15,000 ছাড়িয়েছে। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে এক দম্পতি কোলে থাকা শিশু সন্তানসহ চলন্ত ট্রেন থেকে লাফ দেন। এতে 8 মাস বয়সী হামদান নামের শিশুটির মৃত্যু হয়। মঙ্গলবার সন্ধ্যায় লোহাগাড়ার আধুনগর স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। এই ঘটনায় শিশুটির বাবা আব্দুর রাজ্জাক ও মা লিজা আক্তার আহত হয়েছেন। বর্তমানে তারা লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় প্রবাল এক্সপ্রেস ট্রেনটি লোহাগাড়ার আধুনগর স্টেশনে পৌঁছার আগেই মুহূর্তেই ট্রেনটির বগিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ সময় আতঙ্কে বগিটিতে থাকা রাজ্জাক এবং লিজা দম্পতি তাদের শিশু সন্তান হামদানকে দিয়ে লাফ দেয়। এতে তারা 3 জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হামদানকে মৃত ঘোষণা করেন। শেষ খবর এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শুরু। আলোচনায় গুরুত্ব পাচ্ছে নির্বাচন ও সংস্কার। বাংলাদেশে ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ, মন্তব্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের। 3 দিনের সফরে ঢাকায় ট্রাম্প প্রশাসনের 2 জ্যেষ্ঠ কর্মকর্তা মতবিনিময় করবেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে। এবং আদালতে নিষেধাজ্ঞার শর্ত কক্সবাজারে চলছে পাহাড় কাটা ও বন উজাড়ের উৎসব, দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।